সবাইকে ওয়েলকাম করছি দীপ্ত ভাইয়ার নিয়মিত ধারাবাহিক ফ্রি লাইভ ক্লাসে। আজকে আমরা আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন সম্পর্কে জানব। সবাই দ্রুত জয়েন করে ফেলুন, কজ আজকে খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হতে যাচ্ছে। হোপফুলি আপনারা উপকৃত হবেন। তার আগে আমাকে একটু কষ্ট করে জানাতে হবে যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, দেন হচ্ছে আমরা আমাদের ক্লাস শুরু করব। ওকে, সবাই দ্রুত জয়েন করে ফেলুন এবং আপনারা নিজে জয়েন করুন, আপনাদের পাড়া প্রতিবেশী ভাই বোনদের জয়েন করতে সাহায্য করুন। সবাই দ্রুত, সবাই। আচ্ছা, অনেকে জয়েন করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। যারা দেখতে শুরু করেছেন লাইভটা, কমেন্ট করার পাশাপাশি একটু টুকটুক করে লাভ দিয়ে দেন, কারণ আমাদের লাভ দিলে, কমেন্ট করলে রিচ বাড়ে। সো খুব দ্রুত যাতে ক্লাসটা 100+ মেম্বার হয়ে যায় লাইভে, এই জন্য সবাই একটু কষ্ট করে লাইক দিয়ে দেন ক্লাসটাতে। ওকে, সবার আগে নূপুর আপু সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম নূপুর আপু, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে আবু বক্কর সাগর ভাই লিখেছেন ক্লিয়ার। ওকে, ইতি আপু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রুবেল ভাই সালাম দিয়েছেন। নিশিত রয় ভাই ওয়েলকাম স্যার, ওয়েলকাম। নূপুর আপু লিখেছে এসে গেছি। আপনারা আসার জন্যই আমিও এসেছি, আমি আগে এসেছি, তারপরে আপনারা সবাই আসা শুরু করেছেন। সো দ্রুতই আর সবাই চলে আসুন। সবকিছু ওকে আছে। ওয়াহিদ ভাই সালাম দিয়েছেন। পলি আপু জি স্যার ক্লিয়ার। নূপুর আপু সব ঠিক আছে। নূপুর আপু আগেই লিখেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। উই আর ওয়েটিং ফর ইউর স্পেশাল ক্লাস, মেবি লিখতে চেয়েছিলেন, স্পেশালি হয়ে গিয়েছে। ওকে, জুলি আপু সালাম দিয়েছেন। শিপ্রা আপু সালাম দিয়েছেন। আজিজুল ইসলাম সালাম দিয়েছেন, ক্লিয়ার, শেয়ার ডান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেনা আপু, সোহানা শুনেছিলাম, আজকে দেখছি সোহেনা আপুর নতুন নাম। এরপরে হচ্ছে হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন ভাই, আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ, আজকে চলে আসলাম। আলহামদুলিল্লাহ ভাই। সবাই সালাম দিয়েছেন, যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। এবার প্রতিদিনের মতো আমরা কে কোথা থেকে দেখছি একটু লিখে দেব। প্রতিদিন যেমন আমরা পড়ি যে কেউ ঝিনাইদহ থেকে দেখছেন, কেউ বাগেরহাট থেকে দেখছেন, কেউ ময়মনসিংহ থেকে দেখছেন, কেউ চিটাগাং থেকে দেখছেন। সো এই জিনিসগুলো দেখতে ভালো লাগে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানান যে আমি এখান থেকে দেখছি। আর কাইন্ডলি দেখার জিনিসটা তো কমেন্ট করবেনই, পাশাপাশি আরেকটা জিনিস কমেন্ট করবেন, আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে একটু লাইভটাকে শেয়ার করে দেবেন। আমরা 5 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি, এই 5 মিনিটে মোটামুটি সবাই একটু জয়েন করে ফেলুক, দেন আমরা আজকের ক্লাস শুরু করবো। আজকে হচ্ছে আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন, যদিও আমরা জাতিসংঘ সম্পর্কে আলোচনা করব, তবে আমার মনে হয় যে জাতিসংঘের বেসিকটা আজকে ক্লিয়ার হয়ে যাবে একদম সিকোয়েন্সিয়াল ওয়েতে আপনাদের। ওকে, চুইংগাম জাকের দেখছি। আচ্ছা, জি স্যার ক্লিয়ার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নীলমণিয়াপুর রংপুর থেকে রাসেল ইসলাম, আল্লাহ আপনার মঙ্গল করুক, অনেকেই উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ রাসেল ভাই। জায়েদ ভাই ফরিদপুর থেকে, জায়েদ ভাই প্রতিদিন থাকেন। নূপুর আপু চলনবিল সিংড়া থেকে আমার মুখস্থ হয়ে গিয়েছে। মার্জিয়া আপু পাবনা থেকে, আপু ঠিকঠাক আছেন তো না? পাবনা থেকে যে আপু আছেন। মিসবাহ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি যেগুলো পড়ান সেগুলো তো ভাইয়া অ্যাডমিশনেও আছে, আপনি যদি একটু কষ্ট করে অ্যাডমিশনের জন্য একটু দেখিয়ে দিতেন তাহলে অ্যাডমিশন ক্যান্ডিডেটদের অনেক উপকার হয়, কারণ আপনার বোঝানো আর পড়ানোর ধরন সত্যি অসাধারণ ইফেক্টিভ, আমাদের জন্য বিষয়টা একটু বিবেচনা করব। আচ্ছা ঠিক আছে, যদি আপনারা এরকম হন এবং আপনারা যদি কথা দেন যে আপনারা অ্যাডমিশন টেস্টের যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে পেজের মধ্যে ইনভাইট করবেন, তাহলে আমি অ্যাডমিশন নিয়েও চিন্তা করব। সোহেল ভাই হচ্ছে কুষ্টিয়া থেকে, নীলমণিয়াপুর রংপুর থেকে, আমি জানি নীলমণিয়াপুকে কমেন্ট করতে দেখি আমি। নিশিত রয় ভাই হচ্ছে বগুড়া থেকে, রুবেল ভাই হচ্ছে পীরগাছা থেকে, এরপরে শাকিল ভাই ঝিনাইদহ থেকে যুক্ত করেছে, এরপরে হচ্ছে চুইংগাম জাগের নিজে মনে হয় নিজের নাম দিয়েছেন ভাই, ফরিদপুর। এরপর হচ্ছে সাগর সাভার, জিকে ক্লাসের অপেক্ষায় ছিলাম, যাক আলহামদুলিল্লাহ আজকে নিয়ে নিচ্ছি আমি। সালাম দিয়েছেন সাগর ভাই। দিনাজপুর থেকে হচ্ছে মোস্তাফিজুর রহমান ভাই। হাসু আপা ইন্ডিয়া থেকে, হাসু আপা জয়েন করেছে ইন্ডিয়া থেকে আমাদের সাথে। আপা অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। আশা করি এখন আপনার এই অলস সময়ে আমাদের ক্লাস আপনাদের উপকৃত করবে, এবং যেহেতু আন্তর্জাতিক বিষয়াবলী অবশ্যই উপকৃত হবেন। এরপর হচ্ছে ইমা আপু ময়মনসিংহ থেকে,
সোহানা আপু কক্সবাজার থেকে, নওগাঁ থেকে, তারপরে হচ্ছে ইয়াসির ভাই ঝিনাইদহ থেকে। ওকে, স্ট্যাটিস্টিক্স রাজশাহী ইউনিভার্সিটি। ভাই আমি হচ্ছে আসলে জানতে চাচ্ছিলাম কে কোথা থেকে, আপনি আপনার সাবজেক্ট বলে দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। লিমা আপু চট্টগ্রাম থেকে, পলি আপু ফরিদপুর থেকে, নতুন ব্যাচে এনরোল করতে চাচ্ছি, প্লিজ কি বই কিনবো বলবেন, বাংলা এন্ড জেকে। আচ্ছা, আমি ব্যাচের মধ্যে সবকিছু ডিটেল বলে দেবো আমি যেদিন পরীক্ষা শুরু মানে আমাদের ক্লাস শুরু হবে সেদিন। ঝিনাইদহ থেকে অনেককে মেনশন করেছেন, শিপ্রা আপু অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ময়মনসিংহ সদর থেকে লাবিব আপু, লাবিব ভাইয়া। ওকে, ওয়েলকাম সবাইকে। বিপ্লব সরকার গাইবান্ধা থেকে, 1 তারিখ থেকে ক্লাস শুরু। হ্যাঁ, ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে, লাইভ ক্লাস হবে ভাইয়া 1 তারিখ থেকে। আমাদের পেইড ব্যাচের ক্লাস কিন্তু 1 তারিখ থেকে শুরু হবে, আগামী 1 নভেম্বর থেকে। বাংলা এবং জিকে ব্যাচ, যাদের ইন্টারেস্ট আছে বা ভর্তি হননি এখনো, তারা চাইলে পেজে SMS দিয়ে ভর্তি হতে পারেন। আর রাকিবুল ভাই আজকেও কাঁচাগোল্লা খাওয়াতে চলে এসছে। হ্যালো স্যার, হ্যালো। ওকে, অনেকেই যারা যারা জয়েন করেছেন সবাই লিখেছেন কে কোথা থেকে দেখছেন। আমিও পড়েছি অনেকের নাম, হয়তোবা সবগুলো পড়লে আরও অনেক টাইম লাগবে। আর লাস্ট একটা রিকোয়েস্ট, এখন যেমন করে আপনারা লিখে দিয়েছেন যে কে কোথা থেকে দেখছেন, ঠিক সেরকম করে একটু ক্লাসটাকে শেয়ার দিয়ে শেয়ার ডান লিখতে হবে। একটু ক্লাসটাকে শেয়ার দিয়ে সবাই শেয়ার ডান লিখবেন। বলার আগেই ওয়াহিদ ভাই লিখে দিয়েছেন শেয়ার ডান। আজকের ক্লাসটা শেয়ার দিয়ে রাখুন, কারণ আমি কথা দিচ্ছি যে জাতিসংঘের যে পার্সপেক্টিভ আছে আজকে আপনাকে সিকোয়েন্সিয়াল ওয়েতে বলে দেবো আমি। অর্থাৎ আপনি এতদিন যে জিনিসটা হয়তো বা জানতেন না, অথবা শুধুমাত্র ইনফরমেশন আকারে মনে রেখেছেন, পার্সপেক্টিভ না জানার কারণে মাঝে মাঝে এই জিনিসগুলো ভুলে যান, আজকের পর থেকে আপনারা চাইলেও আর ভুলবেন না। ওকে, তো আজকের আমাদের বিষয় যেটা রয়েছে, মেইনলি আমি জাতিসংঘ পড়াবো, তবে আমি আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা শুরু করব, কারণ এই সংস্থা এবং সংগঠন অধ্যায়টার মধ্যেই আলটিমেটলি জাতিসংঘ পড়বে। প্রথম যে জায়গাটা পড়বো সেটা জাতিসংঘ, বাট এই জায়গাটা আমাদের জানা প্রয়োজন। কেন প্রয়োজন আমি একটু বলি। আপনারা যে কোনো এক্সামের মধ্যে আন্তর্জাতিক সংস্থা বা সংস্থা থেকে মানে সংগঠন থেকে আপনারা দেখবেন 3 থেকে 4 মার্কের প্রশ্ন চলে এসছে। বিসিএস এর যদি একদম রিসেন্ট সহ ধরি তাহলে 5 থেকে 6 মাসের প্রশ্ন চলে আসে। বিসিএস যেখানে আন্তর্জাতিক বিষয় বলি বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, মাত্র 20 মার্কের, এই 20 মার্কের মধ্যেই আপনি দেখবেন যে 4 থেকে 5টা প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বিভিন্ন সংগঠন এবং সংস্থা থেকে চলে আসছে, বেসিক থেকে অথবা রিসেন্ট থেকে। ওকে, সো এই জন্য আমাদের এই জায়গাটা খুবই ইম্পর্টেন্টলি জানতে হবে। জানার আগে আমি একটু বলে দিই যে এই সংস্থাগুলোকে আসলে কয়েকটা ক্লাসিফাইড করা হয়েছে কয়েকটা ভাগে। ওকে, আমরা বেশিরভাগ সময় হুট করে দেখি আসিয়ান থেকে প্রশ্ন চলে আসছে, হুট করে দেখি ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রশ্ন চলে আসছে, হুট করে দেখি ব্রিক্স থেকে প্রশ্ন চলে আসছে, আবার কখনো কখনো দেখি হচ্ছে আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা অরবিস এগুলো থেকে প্রশ্ন চলে আসছে। এখন আমি এগুলোকে আসলে ডিভাইড করতে পারি না মাঝে মাঝে যে কোন জিনিসগুলোর পার্সপেক্টিভ কি এবং আমি কিভাবে মনে রাখবো। এই জন্য সবার আগে জানা উচিত আমাদের যে ইন্টারন্যাশনাল যতগুলো অর্গানাইজেশন রয়েছে, অর্গানাইজেশনগুলোর আসলে ক্লাসিফিকেশন জানা দরকার, যে কোন ক্লাস মানে অর্গানাইজেশনগুলো কোন ক্যাটাগরিতে পড়ে। এই ক্যাটাগরি যদি আমরা জেনে ফেলি একবার, তাহলে আমাদের জন্য ব্যাপারগুলোকে বোঝা আরও সহজ হয়ে যাবে। এই জন্য আমি এই যে আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনগুলো রয়েছে সবার আগে আমি আপনার সামনে কি করে দিয়েছি, এগুলোর ক্যাটাগরি করে দিয়েছি। ক্যাটাগরির মধ্যে রেখেছি আন্তর্জাতিক, ক্যাটাগরির মধ্যে রেখেছি সামরিক, এরপরে রেখেছি অর্থনৈতিক, এরপরে রেখেছি আঞ্চলিক, এরপরে রেখেছি স্বেচ্ছাসেবী এবং অন্যান্য। ওকে, প্রথমে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে আন্তর্জাতিক। এই আন্তর্জাতিক সংস্থার মধ্যে আমরা জাতিপুঞ্জ এবং জাতিসংঘ নিয়ে আলোচনা করব, যেটা আমাদের আজকের টপিক। ওকে, আন্তর্জাতিক মানে হচ্ছে এইটার সবচেয়ে বৃহৎ প্রেক্ষাপটে কাজ করে এই সংস্থাটা, এবং সব দেশের সব রকম সমস্যা সমাধানের জন্য যে জায়গাটায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে জাতিসংঘ নামের সংগঠন। এই জন্য এটাকে আমি আন্তর্জাতিকের স্পেসিফিক ভাবে দেখেছি। এরপরে যেটাকে আমরা দেখেছি সেটা হচ্ছে সামরিক। সামরিক কি? সামরিক যে জোটগুলো রয়েছে এগুলোর উদ্দেশ্যই হচ্ছে সার্বভৌমত্ব রক্ষায় অন্যের সাহায্য নেওয়া। সার্বভৌমত্ব রক্ষায় মানে আমার দেশকে আমি বহির শক্তি থেকে সেভ করার জন্য অন্য কোনো দেশের সাথে যদি জোট করি, এবং আমাদের প্রথম শর্তই হয় নিজেদের সার্বভৌমত্ব, ন্যাশনাল সিকিউরিটি রক্ষা করা, তাহলে সেই জোটগুলোকে বলবো আমরা সামরিক জোট। ওকে, আদারওয়াইজ যদি এটার কাজ সার্বভৌমত্ব বাদ দিয়ে অন্য কোনো কাজ করা, অর্থাৎ অর্থনৈতিক লেনদেন, বাণিজ্যিক লেনদেন, তখন সেটাকে আমরা অন্য ক্যাটাগরিতে ফেলবো। বাট সার্বভৌমত্বের ক্ষেত্রে যে দেশগুলো একসাথে কাজ করে তাদেরকে বলা হয় হচ্ছে সামরিক জোট। এরকম কিছু সামরিক জোটের যদি আমরা দেখি, তাহলে আমরা সামরিক জোট দেখবো হচ্ছে ন্যাটো আছে এখানে, কোয়াড আছে এখানে, ওয়ারশো প্যাক্ট আছে এখানে, এরপরে আকুস আছে, AUKUS অর্থাৎ ইউকে, অস্ট্রেলিয়া এবং ইউএসএ মিলে যেটা, এরপরে আনজুস আছে অর্থাৎ হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএসএ, তারপরে হচ্ছে সিয়েন্টো আছে, শিটো আছে, ইন্টারপোল আছে। এগুলো হচ্ছে মোটামুটি ভাবে সামরিক জোট। ওকে, এরপরে অর্থনৈতিক জোট, যাদের সাথে টাকা পয়সার কারবার জড়িত। যাদের সাথে টাকা পয়সার কারবার জড়িত মানে হচ্ছে যারা নিজেদের অর্থনীতির উন্নয়ন করার জন্য নিজেদের মধ্যে একটা জোট করেছে, অর্থাৎ নিজেদের মধ্যে অর্থনৈতিক লেনদেন
লেনদেন বানানো, তারপরে হচ্ছে আপনার কি বলা ওইটাকে আমদানি রপ্তানি বাড়ানো, এগুলোর জন্য যে জোটগুলো সেগুলো হচ্ছে অর্থনৈতিক জোট। অর্থনৈতিক জোট কি হয়েছে? ওয়ার্ল্ড ব্যাংক অর্থনৈতিক জোট। অর্থনৈতিক জোট বা অর্থনৈতিক সংস্থা যেগুলোর টাকা পয়সা নিয়ে কারবার, তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের অবশ্যই কারবার টাকা পয়সা নিয়ে। IMF আছে, WTO আছে, এটা হচ্ছে বাণিজ্যিক চলে গেল, বাণিজ্য যেহেতু অর্থনীতির কাছাকাছি এই জন্য এখানে আমরা দিয়ে দিই। তারপর ইউরোপীয় ইউনিয়ন আছে, ADB বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আছে, AIIB বা হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচারাল যে ব্যাংকটা আছে সেটা রয়েছে, NDB বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা ব্রিক্সেরই ব্যাংক, এই যে ব্রিক্স আছে এখানে, তারপর APEC, APTA, তারপর বেনেলাক্স, কোমেসা, এগুলো হচ্ছে সব অর্থনৈতিক জোট। আমি যদি সুযোগ পাই আস্তে আস্তে করে ধারাবাহিকভাবে এই সকল জোট নিয়ে আমি আপনাদের সামনে ইনশাল্লাহ আলোচনা করব, যখন আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না এইগুলো নিয়ে। এরপরে আছে আঞ্চলিক জোট। আঞ্চলিক জোট মানে কি? এই যে এতক্ষণ যে জোটগুলো বললাম এগুলো পৃথিবীর এই প্রান্তেও একটা দেশ থাকতে পারে, পৃথিবীর ওই প্রান্তেও একটা দেশ থাকতে পারে, এশিয়া মহাদেশের একটা দেশ, আবার আফ্রিকা মহাদেশের একটা দেশ, ইউরোপ মহাদেশের একটা দেশ, আমেরিকা মহাদেশের একটা দেশ, সকল দেশের মানে সকল কি বলবো এটাকে উপমহাদেশের সকল মহাদেশের বিভিন্ন দেশ দিয়ে এই জোটগুলো গঠিত হতে পারে। বাট আঞ্চলিক জোট বলতে বোঝায় স্পেসিফিক একটা রিজিয়নকে কেন্দ্র করে। যেমন প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটার জন্য যে দেশগুলো রয়েছে এগুলোর যেহেতু ভৌগোলিক পরিচিতি একরকম, কাইন্ড অফ এদের কালচার মেলে, সো এই জন্য আর কি নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য একটা নির্দিষ্ট রিজিয়নের মধ্যে যে জোটগুলো গঠন করা হয় এগুলোকে বলা হয় আঞ্চলিক জোট। এগুলোর মধ্যে কি আছে? আসিয়ান আছে, যেমন আসিয়ানের পূর্ণরূপ যদি করি অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশীয় যে দেশগুলো রয়েছে এগুলোর যে জোটটা তাদেরকে বলবো আমরা আসিয়ান। সেম ওয়েতে বিমস্টেক আছে, বে অফ বেঙ্গল মাল্টিল্যাটারাল সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড এডুকেশনাল কোঅপারেশন, অর্থাৎ বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরীয় উপকূলীয় অঞ্চলে যে দেশগুলো রয়েছে তাদের একটা সংস্থা। আরব লীগ, আরব দেশগুলো, OIC অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, অর্থাৎ ইসলামিক রাষ্ট্রগুলোর একটা জোট। এরপরে হচ্ছে ARF আছে, আমেরিকান রিজিওনাল ফ্রম, তারপরে সিড্রাপ আছে, এগুলো সবই হচ্ছে আঞ্চলিক জোট। এরপরে আমরা চলে যাব আরেকটা ক্লাসিফিকেশনে, সেটা হচ্ছে স্বেচ্ছাসেবী। স্বেচ্ছাসেবী মানে কি? যে দলগুলোর কোনো অর্থনৈতিক স্বার্থ নেই কিন্তু অন্য অন্য দেশের বিভিন্ন জায়গার এরা কি করে উপকার করতে সাহায্য করে বিভিন্নভাবে, অর্থাৎ সেবা করতে সাহায্য করে, মানে সেবা করতে পছন্দ করে, এই জোটগুলোকে বলা হয় হচ্ছে স্বেচ্ছাসেবী জোট। এই স্বেচ্ছাসেবী জোটের মধ্যে কি আছে? এই যে ICRC বা ইন্টারন্যাশনাল রেড ক্রিসেন্ট যেটাকে বলা হয়, IFRC আছে, RI বা রোটারি ইন্টারন্যাশনাল আছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আছে, অরবিস আছে, লায়ন্স আছে, ফ্রিডম আছে, স্কাউট আছে, অক্সফাম আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে, এগুলো সবই হচ্ছে স্বেচ্ছাসেবী। এবং অন্যান্য যদি ধরি আমরা, অন্যান্য আর কি কি আছে সেখানে? অন্যান্যতে আমরা দেখতে পারবো যে নাসা আছে, যেটা হচ্ছে আমরা জানি যে গবেষণা প্রতিষ্ঠা US এর। এরপরে হচ্ছে G77 আছে, অর্থাৎ মধ্যবিত্ত যে মধ্যম আয়ের দেশগুলো রয়েছে এই মধ্যম আয়ের দেশগুলো অথবা স্বল্প উন্নত দেশ যেগুলো আছে, স্বল্প উন্নত দেশ যেগুলো আছে সেগুলোকে নিয়ে কি করা হয়? G77 গঠন করা হয়েছে। এরপর G20 আছে, গ্রুপ অফ 20, যারা হচ্ছে বর্তমান সময়ে খুব ভালো অর্থনীতির দিকে আগাচ্ছে বা যাদের অর্থনীতি উদীয়মান তাদেরকে নিয়ে গঠিত হয়েছে। এরপর D8 আছে, D8 মানে হচ্ছে ডেভেলপিং এইড, অর্থাৎ মুসলিম প্রধান যে দেশগুলো আছে তাদের মধ্যে যারা অর্থনীতিতে ভালোভাবে আগাচ্ছে তাদেরকে নিয়ে গঠিত। এরপরে OPEC আছে, যারা হচ্ছে পেট্রোলিয়াম অর্গানাইজেশন অফ পেট্রোল এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্থাৎ যারা পেট্রোল এক্সপোর্ট করে বা পেট্রোলিয়াম এক্সপোর্ট করে, জ্বালানি তেল এক্সপোর্ট করে তাদের নিয়ে। ICC আছে ক্রিকেটের জন্য, FIFA আছে, এগুলো হচ্ছে অন্যান্যর মধ্যে পড়ে। সো এই হচ্ছে আমাদের আন্তর্জাতিক সংস্থার আমি একটা ক্লাসিফিকেশন করার চেষ্টা করেছি, যাতে করে এই জোটগুলো দেখলে আমি অ্যাটলিস্ট পার্সপেক্টিভ বুঝতে পাই যে আসলে এদের পার্সপেক্টিভ কি। আপনারা যদি এই নামগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখেন তাহলে আমার মনে হয় যে আপনারা বুঝতে পারবেন অ্যাটলিস্ট যে কোন মানে এই নামগুলো দেখেই পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন যে কোন সংস্থা বা সংগঠন বা জোটের আসলে মানে পার্সপেক্টিভ কি বা হচ্ছে ইচ্ছা কি বা তারা আসলে কি উদ্দেশ্যে গঠিত হয়েছে। এতটুকু যদি দেখা হয় তাহলে আমরা এবার আজকের ক্লাস শুরু করব, যেটা কিনা জাতিপুঞ্জ এবং জাতিসংঘ নিয়ে আলোচনা শুরু করব। এতটুকু জায়গা যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমাকে সবাই একটু কমেন্ট করে জানান যে ক্লিয়ার। আপনারা জাস্ট আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনের যে ক্লাসিফিকেশনটা আমি বললাম এই ক্লাসিফিকেশনটা যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমাকে বলেন একটু ক্লিয়ার। হ্যাঁ, মাঝে মাঝে আপনাদেরকে স্ক্রিনশট দেওয়ার সুযোগ করে দেবো এবং আমি অলরেডি দিয়েছি আপনাদেরকে স্ক্রিনশট দেওয়ার। স্ক্রিনশটও দিয়েছি, স্যারও বলেছে। আচ্ছা ভাইয়া সংবিধানের ক্লাস নেবেন? নেব, আপনারা যেটা চাবেন সেটার ক্লাস নেব, প্রবলেম নাই। সংবিধানের ক্লাস নেব, আপনারা যেটা আমাকে বলবেন সর্বোচ্চ পরিমাণ কমেন্ট করবেন, আমি সেই টপিকের উপর নেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনাদেরকে সিকোয়েন্সিয়াল ওয়েতে জিনিসগুলো আমি বোঝাতে পারবো। আর কারো যদি একদম আরও সিরিয়ালি ক্লাসগুলো দরকার হয় তাহলে 1 নভেম্বর থেকে আমার বাংলা এবং জিকে যে কোর্সটা শুরু হচ্ছে আপনারা চাইলে এনরোল করতে পারেন। 1000 টাকা ছিল কোর্স ফি, আপনাদের জন্য কমিয়ে এটা 800 টাকা করেছি। সো আপনারা যদি কারো
স্পেসিফিকভাবে কোনো প্রবলেম থাকে তাও আমাকে জানাতে পারেন মেসেঞ্জারে, কারণ আমার এরকম ব্যবসায়িক চিন্তা ভাবনা নেই। আপনারা জানেন অনেকেই আমার ব্যাচে এর আগে ছিলেন। সো আপনাদের যদি মনে হয় যে আমার ব্যাচে কন্টিনিউ করবেন তাহলে করতে পারেন। 1 তারিখ থেকে শুরু হবে, জাস্ট পেজের মধ্যে মেসেজ দিলেই হবে। আর এই মুহূর্ত থেকে একটু লাইভটাকে শেয়ার করে দেন, কারণ আমরা এখন জাতিসংঘে ঢুকবো। আচ্ছা, সবাই ক্লিয়ার লিখেছেন মোটামুটিভাবে। আজিজ ভাই, তারপরে হচ্ছে নৌফা আপু, এরপরে শাকিল ভাই, ফারজানা আপু, তারপরে হচ্ছে মিসবা ভাই, মিল্টন ভাই, তারপরে হাবিবা আপু, লিমা আপু, এরা সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আরেকবার বলবেন, আমি দেরি করে আসছি ভাই। এটা আমি জাস্ট হচ্ছে ক্লাসিফিকেশনগুলো পড়ালাম যে আসলে জোটগুলোকে বা আন্তর্জাতিক সংস্থাগুলোকে কিভাবে বিভিন্ন ভাগে আমরা ভাগ করে থাকি। ওকে, এবার আমরা আসব যে আন্তর্জাতিক সংস্থা বা জাতিসংঘ সম্পর্কিত আলোচনা করব। চলেন আমরা একটু জাতিসংঘের আলোচনায় চলে যাই। এই যে আমি লিখে রেখেছি আপনাদের জন্য জাতিসংঘ। ওকে, জাতিসংঘটা কি জিনিস প্রথমে আমরা একটু আলোচনা করি। জাতিসংঘ হচ্ছে বিশ্বের শান্তি স্থাপনের উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠিত হয়েছিল, এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে জাতিসংঘ, বা আন্তর্জাতিক যে সংস্থা গঠিত হয়েছিল এটাই হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ গঠনের উদ্দেশ্য কি, বা জাতিসংঘ কেন গঠিত হলো? আমরা জানি যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, অর্থাৎ 1919 সালের দিকে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে একটা সংগঠন গঠিত হয়, যেটার নাম ছিল হচ্ছে জাতিপুঞ্জ, যেটার নাম ছিল আসলে জাতিপুঞ্জ, তাই না? জাতিপুঞ্জ ছিল, যেটার অ্যাক্টিভিটিস আসলে 10 জানুয়ারি 2020 থেকে শুরু হয়। 10 জানুয়ারি 2020 বলছি, 1920 থেকে শুরু হয়, 1920। ওকে, এই সংগঠনটা তাদের কার্যক্রম পরিচালনা করছিল বিশ্ব শান্তি স্থাপনের উদ্দেশ্যে। ওকে, বিশ্ব শান্তি স্থাপনের উদ্দেশ্যে। বাট দেখা গেল এই বিশ্ব শান্তি স্থাপনের উদ্দেশ্যে কাজ করলেও এই সংগঠনের ব্যর্থতা এসে প্রকাশ পেল 1939 সালে, যখন শুরু হয়ে গেল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পার্সপেক্টিভে এই সংস্থাটার বিলুপ্তি ঘটে গেল, জাতিপুঞ্জের বিলুপ্তি ঘটলো। কেন? কারণ তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, জন্যই তো আলটিমেটলি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা লাগলো, তাই না? যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গেল, তখন এই যে জাতিপুঞ্জ, এই জাতিপুঞ্জ যেটা কিনা বিশ্ব শান্তি রক্ষার প্রথম একটা সংগঠন হিসেবে পরিচিত বা সংস্থা হিসেবে পরিচিত, সেটা ক্রস হয়ে গেল বা সেটাকে বিলুপ্তি ঘোষণা করা হলো। ওকে, বিলুপ্তি ঘোষণা করা হয়েছিল যদিও একদম আনুষ্ঠানিকভাবে 1946 সালে, বাট 1939 সালে এর অ্যাক্টিভিটিস নষ্ট হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, এখন বিভিন্ন দেশের যে এত বেশি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে শুরু করলো, এই ক্ষয়ক্ষতিটা উপলব্ধি করলো সর্বপ্রথম ইউএসএ এবং রাশিয়া, ইউএসএ এবং ইউকে। এই দুইটা দেশ কি করলো? সর্বপ্রথম রিয়েলাইজ করলো যে আমাদের ইন্টারন্যাশনাল একটা এমন মা বাপ দরকার বা সংগঠন দরকার, যেটাকে বিভিন্ন দেশের একটা মিলন ক্ষেত্র করা হবে এবং যেখানে বিভিন্ন দেশ ভোটাভুটির মাধ্যমে এই ধরনের যাবতীয় যুদ্ধ বিগ্রহ জিনিসগুলোকে থামানো যাবে। ওকে, এই উদ্দেশ্যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ রানিং, অর্থাৎ আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছে 1939 থেকে 45। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টা হচ্ছে 1939 থেকে 45। 39 থেকে যখন 2-3 বছর প্রচুর পরিমাণ যুদ্ধ হয়ে গেল, অর্থাৎ 1941 সাল, 39, 40, 41, প্রায় 3 বছর যুদ্ধের রানিং, সেই মুহূর্তে একটা ঘোষণা আসলো, যে ঘোষণাটার নাম হচ্ছে লন্ডন ঘোষণা। আজকে আমি পার্সপেক্টিভ একদম ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ আপনাদের। ওকে, লন্ডন ঘোষণা। এই যে লন্ডন ঘোষণা যে হলো, এই লন্ডন ঘোষণা কারা করলো? ঠিক যেই মুহূর্তে জার্মানি ইউকে অথবা ব্রিটেনকে আক্রমণ করলো, জার্মানি অক্ষশক্তি, ব্রিটেন মিত্র শক্তি, জার্মানি যখন ইউকে আক্রমণ করলো এবং ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে তখন হচ্ছে একটা আতঙ্ক ছড়িয়ে পড়লো, এবং যখনই এই আতঙ্কটা ছড়িয়ে পড়লো তখন ইউরোপীয় দেশ যারা রয়েছে তারা সবাই মিলে মোটামুটি একটা প্রাথমিক ঘোষণা দিল যে আমরা ইউরোপের রাষ্ট্র যারা আছি তারা মিলে একটা জোট গঠন করব। এটা প্রথম কোনো আন্তর্জাতিক জোট হবে, যেটা কিনা আমরা একত্রে যে কোনো অপরাধমূলক কাজের বিরুদ্ধে কাজ করব। ওকে, সো এই প্রথম যে ঘোষণাটা, এই ঘোষণাটাই নাম হচ্ছে লন্ডন ঘোষণা, যেটা দেয়া হয়েছিল হচ্ছে 1941 সালে। সালটা ইম্পর্টেন্ট, 1941 সালে। ওকে, এই ঘোষণা কারা দিয়েছিল? এই ঘোষণা দিয়েছিল জার্মানি যখন ব্রিটেন আক্রমণ করলো, তখন ইউরোপের কয়েকটা দেশ বিশ্ব শান্তি এবং নিরাপত্তার জন্য এই ঘোষণা দেন। তার মানে ঘোষণা দিয়েছিল ইউরোপের কয়েকটি দেশ, ইউরোপের কয়েকটি দেশ ইউরোপের কয়েকটি দেশ হচ্ছে এই লন্ডন ঘোষণা দিল। লন্ডন ঘোষণার উদ্দেশ্য কি ছিল? লন্ডন ঘোষণার উদ্দেশ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা। এই জন্য প্রশ্নে যদি আসে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কি, উত্তরে হবে হচ্ছে লন্ডন ঘোষণা, যেটা দেয়া হয়েছিল 1941 সালে, এবং ইউরোপের কয়েকটি দেশ এই লন্ডন ঘোষণা দিয়েছিল। তাহলে এদের উদ্দেশ্য কি? লন্ডন ঘোষণা, এটাকে বলা হবে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ।
জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কি প্রশ্ন যদি আসে, আমাদের দিতে হবে লন্ডন ঘোষণা। লন্ডন ঘোষণা কত সালে হয়েছিল? 1941 সালে হয়েছিল। কারা লন্ডন ঘোষণা করেছিল? ইউরোপের কয়েকটি দেশ লন্ডন ঘোষণা করেছিল। এখন এটা তো আমি ঘোষণা করলাম, তাই না? ঘোষণা করার পরবর্তীতে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা চুক্তিতে আসতে হবে। এই ঘোষণার পরে যে প্রথম চুক্তিটা করা হয় জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য, সেই চুক্তিটাকে বলা হয় হচ্ছে আটলান্টিক সনদ। একে বলা হয়, যে চুক্তিটা করা হয় তাকে বলা হচ্ছে আটলান্টিক সনদ। তাকে বলা হয় কি? আটলান্টিক সনদ। আটলান্টিক সনদ। এই আটলান্টিক সনদটাও স্বাক্ষরিত হয় 1941 সালে। মজার ব্যাপার হচ্ছে আটলান্টিক সনদ কথাটার দ্বারাই আমরা বুঝি যে এটা আটলান্টিক মহাসাগরে কি হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, তাই না? এখন কথা হচ্ছে যে আটলান্টিক মহাসাগরে স্বাক্ষরিত হলো, আমি বুঝলাম। আটলান্টিক মহাসাগরে কি পানির উপরে হেঁটে হেঁটে চুক্তি স্বাক্ষর হয়েছে? না। আটলান্টিক মহাসাগরের যে রণতরী ছিল তৎকালীন সময়ে ইউএস এর, রণতরীর নাম ছিল হচ্ছে প্রিন্সেস অফ ওয়েলস। রণতরীর নাম কি ছিল? প্রিন্সেস অফ ওয়েলস। প্রিন্সেস অফ ওয়েলস। এই প্রিন্সেস অফ ওয়েলস রণতরীর মধ্যে আটলান্টিক সনদটা স্বাক্ষরিত হয় বা চুক্তিটা স্বাক্ষরিত হয়। এটাই হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি। জাতিসংঘ প্রতিষ্ঠার এর আগে তো শুধু ঘোষণা করা হয়েছে, কোনো চুক্তি কিন্তু করা হয় নাই। বাট আন্তর্জাতিকভাবে কোনো একটা কিছুতে চুক্তি তো করা উচিত আমাদের, তাই না? লিখিত ফরম্যাটে কোনো কিছু নিয়ে আসা উচিত। এই জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি, প্রতিষ্ঠার প্রথম চুক্তি ছিল এটি। প্রথম চুক্তি ছিল এই আটলান্টিক সনদ, যেটা কিনা আটলান্টিক মহাসাগরে প্রিন্সেস অফ ওয়েলস রণতরীতে স্বাক্ষরিত হয়েছিল। স্বাক্ষর যেহেতু করছে, আমাদের জানতে হবে কারা কারা স্বাক্ষর করছে। খুব স্বাভাবিকভাবে তখনকার সময়ে ভ্যাডাং দুই রাষ্ট্র অর্থাৎ ইউএসএ এবং ইউকের মধ্যে এই স্বাক্ষরটা স্বাক্ষরিত হয়। ইউএস এর পক্ষে ইউএস এর যে প্রেসিডেন্ট ছিল তৎকালীন রুজভেল্ট, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এই রুজভেল্ট হচ্ছে এই সনদে স্বাক্ষর করেছিল। এবং ইউকের পক্ষে তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিল, অর্থাৎ তৎকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে উইনস্টন চার্চিল। এই রুজভেল্ট এবং চার্চিলের মধ্যে এই সনদটা স্বাক্ষরিত হয়। ওকে, যেটা ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি। তাহলে আমরা দেখলাম যে জাতিসংঘ প্রতিষ্ঠার যে প্রথম ঘোষণা হয়েছিল, অর্থাৎ জাতিসংঘ প্রথম পদক্ষেপ যেটা, সেটা হচ্ছে লন্ডন ঘোষণা 1941। পরবর্তীতে এটাকে লিখিত আকারে প্রথম যে সনদটা হয় সেটাকে বলা হয় হচ্ছে আটলান্টিক সনদ, যেটা আটলান্টিক মহাসাগরে প্রিন্সেস অফ ওয়েলস রণতরীতে স্বাক্ষরিত হয়েছিল জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি হিসাবে, এবং যেটা ইউএসএ এবং ইউকের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল রুজভেল্ট এবং উইনস্টন চার্চিল, এই দুইজন মন্ত্রীর মধ্যে। ওকে, এরপরে যে জায়গাটা আসবো আমরা, সেইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট। প্রথমবার আমরা হচ্ছে প্রথম পদক্ষেপ দেখলাম ঘোষণা। দ্বিতীয়বারে আমরা দেখলাম, দ্বিতীয় সম্মেলনে এসে বা সনদে এসে আমরা দেখলাম যে এই ঘোষণাটাকে আমরা চুক্তিতে রূপান্তর করলাম। কিন্তু 3 নম্বরে এসে কি করলাম? এই চুক্তি থেকে এবার আমরা অফিসিয়ালি ঘোষণা করলাম যে আমরা জাতিসংঘ নামের একটা সংস্থা কি করব বা সংগঠন গঠন করব। ওকে, এটাকেই বলা হয় হচ্ছে ওয়াশিংটন ঘোষণা। এবার এটা হচ্ছে একটা অফিসিয়াল ঘোষণা, জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য অফিসিয়াল ঘোষণা। এটাকে বলা হয় ওয়াশিংটন ঘোষণা। এটা অন্য কালার দিয়ে লিখি, হ্যাঁ, ওয়াশিংটন ঘোষণা। ওয়াশিংটন ঘোষণা। ওয়াশিংটন ঘোষণার দ্বারাই আমরা বুঝতে পারছি তার মানে অবশ্যই এটা ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রে স্বাক্ষর হয়েছিল। এখন যে এই ওয়াশিংটন ঘোষণা যে করলো, এই ওয়াশিংটন ঘোষণা কবে হয়েছিল? এটা হয়েছিল 1942 সালে, অর্থাৎ 1 বছর পরে 1942 সালে এই ওয়াশিংটন ঘোষণাটা হলো। ওকে, এই ওয়াশিংটন যে ঘোষণাটা হলো, এই ওয়াশিংটন ঘোষণাটার মধ্যে ইউএসএ এবং ইউকের সাথে সাথে আমাদের যে আমরা জানি নিরাপত্তা পরিষদের মোট 5টা সদস্য রয়েছে, রাশিয়া, চীন, ইউএসএ, ইউকে এবং ফ্রান্স। এই 5টার মধ্যে শুধু ফ্রান্স বাদ দিয়ে বাকি 4টা রাষ্ট্রই কি করলো? এই চুক্তির মধ্যে স্বাক্ষর করলো অথবা এই ঘোষণার মধ্যে স্বাক্ষর করলো এবং আনুষ্ঠানিকভাবে তারা জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলো। এবং এই জন্য এই ঘোষণাকে বলা হয় হচ্ছে ইউনাইটেড নেশন ডিক্লারেশন অথবা ইউএন ডিক্লারেশন। এই ঘোষণাকে, জাতিসংঘ ঘোষণাকে বলা হয় ইউএন ডিক্লারেশন। ইউএন ডিক্লারেশন কেন বলা হলো ডিক্লারেশন? কারণ এটা কোনো আন্তর্জাতিক প্রথম চুক্তি যেটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য ঘোষণা দেওয়া হলো। এবং এখানে কারা কারা উপস্থিত ছিল? এখানে উপস্থিত ছিল ইউএসএ, এখানে উপস্থিত ছিল ইউকে, এখানে উপস্থিত ছিল হচ্ছে রাশিয়া,
রাশিয়া এবং উপস্থিত ছিল হচ্ছে চীন, রাশিয়া এবং চীন। বরাবরের মতো ইউএসএ এবং ইউকের ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ছিল এবং ইউকের ছিল হচ্ছে উইনস্টন চার্চিল। এখানে রাশিয়ার প্রতিনিধি হিসেবে যে ব্যক্তিটা ছিলেন তার নাম ছিল হচ্ছে, রাশিয়ার প্রতিনিধি হচ্ছে লিটভিন, এবং চীনের যে প্রতিনিধি এনার নাম খুবই সহজ, টিভি। চীনের টিভি, লিটভিন এবং টিভি, এই চারজন ব্যক্তি এখানে উপস্থিত ছিলেন। তাহলে আমাদের প্রথম পদক্ষেপ গ্রহণ করলো লন্ডন ঘোষণার মাধ্যমে। দ্বিতীয়ত এই ঘোষণাটাকে হচ্ছে চুক্তিতে রূপান্তর করা হলো আটলান্টিক সনদের মাধ্যমে, এবং এই চুক্তির প্রেক্ষাপটে পরের বছর ওয়াশিংটন ঘোষণা করা হলো, যেটাকে ইউএন ডিক্লারেশন করা হলো, বা আন্তর্জাতিকভাবে অফিসিয়ালি আমরা ঘোষণা করে দিলাম এখন থেকে জাতিসংঘ প্রতিষ্ঠা হবে। ওকে, এই ছিল আমাদের জাতিসংঘ ঘোষণা। এই যে ঘোষণা করা হলো, তাই না, জাতিসংঘের কথা ঘোষণা করা হলো যে আমি আন্তর্জাতিকভাবে বললাম এখন আমরা জাতিসংঘ ঘোষণা করব। তাহলে জাতিসংঘ ঘোষণা করলাম, আমি তো এর 4টা দেশ নিয়ে শুধু একটা চালাতে পারবো না, যেহেতু আমরা একটা আন্তর্জাতিক সংস্থা করছি এটা বা সংগঠন করছি, তাহলে 4টা দেশ নিয়ে তো এটা করার কোনো প্রশ্নই আসে না। এখন আমি কি করব, এখন অন্যান্য দেশগুলোকে আমি ইনভাইট করব, যে প্রত্যেকটা দেশকে বলা হবে যে আমরা জাতিসংঘ প্রতিষ্ঠা করছি, আপনারাও এসে যোগ দেন, তাহলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে। কারণ এটাই একমাত্র সংগঠন হবে যেখানে প্রত্যেকটা স্বাধীন দেশ অংশগ্রহণ করবে বা প্রত্যেকটা স্বাধীন দেশ সদস্য থাকবে, যার কারণে কোনো একটা স্পেসিফিক দেশ আরেকটা দেশকে হামলা করার আগে ভাববে আমি তো জাতিসংঘের সদস্য, আমার এই রুলস ভাঙা যাবে না। তো এই যে সব দেশকে একটা ইনভাইট করার যে প্রবণতা বা ইনভাইট করার যে চেষ্টা, এই চেষ্টাটাই পরিচিত আমাদের তেহরান সম্মেলন নামে। এই চেষ্টাটা পরিচিত তেহরান সম্মেলন নামে। তেহরান সম্মেলন, তেহরান দ্বারাই বুঝতে পারছি যে ইরানের তেহরান, তার মানে তেহরানে হয়েছিল, এটা তেহরান সম্মেলন নামে পরিচিত। এখন তেহরান সম্মেলন কত সালে হয়েছিল? তেহরান সম্মেলন হয়েছিল হচ্ছে 1943 সালে। 1943 সালে তেহরান সম্মেলন। খুব সহজে মনে রাখতে পারবেন, ততে তেহরান ততে 43, ততে তেহরান ততে 43। তার মানে তেহরান সম্মেলনটা মাঝে মাঝে পরীক্ষার মধ্যে আসে যে কত সালে তেহরান সম্মেলন হয়েছিল, আপনারা সিম্পলি বলে দেবেন যে 1943 সালে তেহরান সম্মেলন হয়েছিল। উদ্দেশ্য কি ছিল? সকল দেশকে ইনভাইট করা বা সকল দেশকে জাতিসংঘের সদস্যর জন্য আহ্বান করা, সকল দেশকে আমন্ত্রণ, সকল দেশকে আমন্ত্রণ করা, আমন্ত্রণ। ওকে, সকল দেশকে আমন্ত্রণ। এর আগের যে সনদটা ছিল, এই যে ওয়াশিংটন ঘোষণা, এই ওয়াশিংটন ঘোষণায় ইউএস এর যে প্রতিনিধি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ইনি কিন্তু জাতিসংঘের নাম জাতিসংঘ করার জন্য প্রস্তাব দেন, জাতিসংঘ করার জন্য প্রস্তাব দেন। এই যে প্রতিষ্ঠান, আমরা যে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান করতে যাচ্ছি বা আন্তর্জাতিক একটা সংস্থা করতে যাচ্ছি, এটার নাম কি হবে, এই মানে প্রস্তাবটা দেন ইউএস এর তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। অতএব আমাদের প্রশ্ন আসে মাঝে মাঝে যে জাতিসংঘ নামকরণটি কি করেন? জাতিসংঘ নামকরণ করেন ইউএস এর প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যিনি এই ওয়াশিংটন ঘোষণায় প্রস্তাব করেন, কিন্তু পরবর্তীতে মস্কো সম্মেলনের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করেন। এইখানে বাস্তবায়ন হয় নাই, তবে প্রস্তাব করেন এবং ওনার প্রস্তাব অনুযায়ী গঠিত হয়েছে। এরপরে আমরা কোথায় ছিলাম? তাহলে তেহরান সম্মেলন 1943, যেখানে সকল দেশকে আমন্ত্রণ জানা হলো জাতিসংঘের সদস্য হওয়ার জন্য। এরপরের যে সম্মেলনটা দেখেন, জাতিসংঘের এখন সদস্য হয়ে গেল, সকল দেশকে ইনভাইট করলো, তারপরে সবাই সদস্য হওয়া শুরু করলো। এখন আমরা যখন একটা অর্গানাইজেশন করব, তখন কি করব? এটার একটা কাঠামো আমরা দাঁড় করাবো না, যে আমি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন করছি, তার মানে এটার অ্যাক্টিভিটিস কি হবে, কিভাবে এটার কার্যক্রম পরিচালনা করতে হবে, এটার একটা নীতি নির্ধারণ করতে হবে। এক্স্যাক্টলি এই নীতিটা নির্ধারণ করার জন্য পরবর্তী যে সম্মেলনটা হলো সেটার নাম হচ্ছে ডাম্বারটন ওকস সম্মেলন, ডাম্বারটন ওকস সম্মেলন। ওকে, পরবর্তী যে সম্মেলনটা হলো, এই সম্মেলনটার নাম হচ্ছে ডাম্বারটন ওকস সম্মেলন। মনে রাখবেন ভালো করে নামটা, ডাম্বারটন, ডাম্বারটন, ডাম্বারটন ওকস, ডাম্বারটন ওকস সম্মেলন। ওকে, এই ডাম্বারটন ওকস সম্মেলন কবে হলো? ঠিক তার 1 বছর পরে, অর্থাৎ 1944 সালে, অর্থাৎ 1944 সালে হলো হচ্ছে ডাম্বারটন ওকস সম্মেলন। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল জাতিসংঘের কাঠামো নির্ধারণ। উদ্দেশ্য ছিল হচ্ছে জাতিসংঘের কাঠামো নির্ধারণ, জাতিসংঘের কাঠামো নির্ধারণ, জাতিসংঘের কাঠামো নির্ধারণ। এখন কাঠামোর মধ্যে কি কি পড়ে বলেন তো? এই যে জাতিসংঘের যে 6টা অঙ্গ সংস্থা আছে, অর্থাৎ এই যে অঙ্গ সংস্থাগুলো যে রয়েছে, অঙ্গ সংস্থা, অর্থাৎ জাতিসংঘের কাজগুলো কিভাবে পরিচালিত হবে, সচিবালয়ের কাজ কি থাকবে, নিরাপত্তা পরিষদের কাজ কি থাকবে, তারপর আর্থসামাজিক পরিষদের কাজ কি থাকবে, আন্তর্জাতিক আদালতের কি কাজ থাকবে, এই যাবতীয় বিষয়গুলো অঙ্গ সংস্থা যে 6টা, ওসি পরিষদের তখন সম্ভবত কনসেপ্টটা আসে নাই, মোটামুটিভাবে 5টা অঙ্গ সংস্থান এখানেই হচ্ছে নির্ধারণ করে ফেলেছিল তারা। এরপরে জাতিসংঘের কোন কোন সদস্য হচ্ছে স্থায়ী সদস্য হবে, কারা কারা জাতিসংঘের স্থায়ী সদস্য হবে এবং কারা কারা অস্থায়ী সদস্য হবে, সেই সম্পর্কিত তথ্যাবলীও এই যে ইয়াতে আছে, অস্থায়ী হবে, এই সম্পর্কিত তথ্যাবলীও এই ডাম্বারটন ওকস সম্মেলনের মাধ্যমে কিন্তু ডিসাইড করা হয়। অর্থাৎ জাতিসংঘের অঙ্গ সংস্থা, স্থায়ী অস্থায়ী সদস্য,
তারপরে হচ্ছে আপনার সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ ইত্যাদি যাবতীয় কাঠামো কিন্তু এই ডাম্বারটন ওকস সম্মেলনের মাধ্যমে গ্রহণ করা হয়। ক্লিয়ার? এরপরে আসি যে ডাম্বারটন ওকস সম্মেলন গ্রহণ করলাম আমরা, গ্রহণ করার পরে যে জিনিসটা হলো, এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আলটিমেটলি একটা কনফারেন্স ডাকা উচিত, যেই কনফারেন্সের থ্রুতে জাতিসংঘকে আলটিমেটলি ভালোভাবে আমরা ঘোষণা করব যে আমাদের এখন কাঠামো গঠন করা শেষ, দেশকে ইনভাইট করা শেষ, এবার আমরা একটা চূড়ান্ত সম্মেলন করব। চূড়ান্ত সম্মেলনের মাধ্যমে এই দেশটা জাতিসংঘকে এক্সপ্রেস করব কবে বা কোন সম্মেলনের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে মানুষের সামনে নিয়ে আসবো, এই জন্য একটা সম্মেলন আয়োজন করা হলো, যেটার নাম হচ্ছে ইয়াল্টা সম্মেলন, যেটার নাম হচ্ছে ইয়াল্টা সম্মেলন। ইয়াল্টা সম্মেলন, যেটার নাম হচ্ছে ইয়াল্টা সম্মেলন। ইয়াল্টা সম্মেলন তাহলে কত সালে হয়েছিল? ইয়াল্টা সম্মেলন হয়েছিল 4 থেকে 11 ফেব্রুয়ারি 1945 সালে হয়েছিল। ওকে, এবং এই ইয়াল্টা সম্মেলনে সব কিছু যাচাই বাছাই করা হলো এবং আলটিমেটলি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে দেয়া হলো, সেটা হচ্ছে যে P5 বা পার্মানেন্ট 5 যারা স্থায়ী সদস্য ছিল 5টা, অস্থায়ী সদস্য ছিল 6টা। আমরা জানি বর্তমানে অস্থায়ী সদস্য 10টা, 10 5 15টা হচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্য, বাট প্রথমে যখন প্রতিষ্ঠাকালীন সময় তখন স্থায়ী সদস্য ছিল 5টা, অস্থায়ী ছিল 6টা, 11টা সদস্য। এই স্থায়ী সদস্যকে P5কে ভেটো ক্ষমতা দেয়া হয়, VETO, ভেটো ক্ষমতা দেয়া হয়। অর্থাৎ আমি মানি না, ভেটো শব্দের অর্থ সবাই জানেন, আমি মানি না। অর্থাৎ নিরাপত্তা পরিষদে যদি কোনো বিল উত্থাপন হয় তাহলে যে P5 আছে, পার্মানেন্ট 5, যে 5টা দেশ প্রধান জাতিসংঘের, একটা হচ্ছে USA, UK, তারপরে হচ্ছে আপনার রাশিয়া, চীন এবং ফ্রান্স, এই 5টা দেশকে ভেটো ক্ষমতা দেয়া হয়। মানে কোনো একটা প্রস্তাব যদি উত্থাপিত হয়, এর মধ্যে একটা দেশও যদি ভেটো দেয়, মানে বলে যে আমি মানি না, তাহলেই কিন্তু কি হবে, তাহলে ওই সিদ্ধান্তটা বাতিল হয়ে যাবে। যেমন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ হয় তখন কিন্তু কে ভেটো দিয়েছিল বলেন তো? রাশিয়া কয়েকবার ভেটো দিয়েছিল, যুদ্ধবিরতি হবে না, যুদ্ধ চালিয়ে আমরা জিতবো। এরপরে আবার আমরা যখন জাতিসংঘের সদস্য হওয়ার জন্য অ্যাপ্লাই করি, প্রথমবারে কিন্তু চীন ভেটো দিয়েছিল, মানে হচ্ছে চীন মানতে চাইছিল না যে আমরা সদস্য হই, জন্য কিন্তু প্রথমবার আমরা কি হই, রিজেক্ট হই। সেম ওয়েতে এই ভেটো ক্ষমতা দেয়া হয়েছে ইয়াল্টা সম্মেলনে। এবং এখন সকল ধরনের যখন ফর্মালিটিস আলটিমেটলি শেষ, তখনই কি হলো, এবার আমরা চূড়ান্তভাবে জাতিসংঘ সনদে স্বাক্ষর করব, অর্থাৎ জাতিসংঘকে এক্সপ্রেস করব। এবং এই এক্সপ্রেস করা সংগঠনটার নাম বা হচ্ছে সম্মেলনটার নাম হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। সান ফ্রান্সিসকো সম্মেলন বা সান ফ্রান্সিসকো সনদ সম্মেলন, সান ফ্রান্সিসকো সম্মেলন। এই সান ফ্রান্সিসকো সম্মেলন হয়েছিল, তারিখটা সহ মনে রাখবো আমরা, 25 থেকে 26, 25 এপ্রিল থেকে 26 জুন, এপ্রিল থেকে 26 জুন 1945। ওকে, 25 এপ্রিল থেকে 26 জুন 1945। এবং এই 26 জুন তারিখে কি করে, সান ফ্রান্সিসকো সম্মেলনে শেষ দিনে 26 জুন তারিখে 50টা দেশ এই জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। জাতিসংঘ সনদে স্বাক্ষর করে, জাতিসংঘ সনদে স্বাক্ষর করে এবং অফিসিয়ালি 50টা দেশ নিয়ে কি করে, যা এই যে জাতিসংঘ যাত্রা শুরু করে। বাট মানে স্বাক্ষর করলেও ওই দিন থেকে কিন্তু সান ফ্রান্সিসকো সম্মেলনের যে জাতিসংঘ সনদ সেটা কার্যকর হয় না। আলটিমেটলি এই সনদটা কার্যকর হয় পরে গিয়ে 24 অক্টোবর তারিখে। এই জুন মাস তো 2 মাস একটু যাচাই বাছাই হয়, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস যাচাই বাছাই হয় এবং 24 অক্টোবর তারিখে গিয়ে কি হয়, 24 অক্টোবর তারিখে গিয়ে আমাদের আলটিমেটলি জাতিসংঘ যাত্রা শুরু করে। এবং এর আগে একটা মজার ঘটনা ঘটে, যেহেতু 3 মাস সময় আছে, 24 অক্টোবরের আগেই আরেকটা দেশ, 51তম দেশ হিসেবে পোল্যান্ড, 51তম দেশ হিসেবে এই পোল্যান্ড কি করে, জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। যেহেতু 24 অক্টোবরের আগে পোল্যান্ড জাতিসংঘের সনদে স্বাক্ষর করে ফেলে, এই জন্য মানে কার্যকর হওয়ার আগে যেহেতু স্বাক্ষর করে, এই জন্য জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বলা হয় 51টি দেশকে, এই পোল্যান্ডকে সহ। তার মানে পোল্যান্ডকে সহ 24 অক্টোবর জাতিসংঘ যাত্রা শুরু হয় আলটিমেটলি। এবং এই জন্য 24 অক্টোবর তারিখকে জাতিসংঘ দিবস হিসাবে পালন করা হয়। এবং সান ফ্রান্সিসকো সম্মেলন যেটা রয়েছে, এটাকে হচ্ছে জাতিসংঘ সনদ বলা হয়। সান ফ্রান্সিসকো সম্মেলনটাকে এই কারণে জাতিসংঘ সনদ বলা হয়, জাতিসংঘ সনদ বলা হয়। এই হচ্ছে একদম A to Z জাতিসংঘ, একদম লন্ডন ঘোষণা থেকে শুরু করে সান ফ্রান্সিসকো সম্মেলন পর্যন্ত কিভাবে জাতিসংঘ প্রস্তুত হলো বা জাতিসংঘ আত্মপ্রকাশ করলো, সেটার একটা আমি আপনাকে পার্সপেক্টিভ একদম সিরিয়ালি বোঝানোর চেষ্টা করলাম। যদি প্রত্যেকটা জিনিস বুঝে থাকেন তাহলে এবার চিল্লায় বলেন ঠিক কিনা, বলেন
চিল্লায় বলেন ঠিক কিনা। যার ঠিক যত বড় হবে আমি বুঝবো যে আপনার বোঝা তত বেশি ক্লিয়ার হয়েছে। আর কোনোদিন আপনার এই জাতিসংঘের পার্সপেক্টিভ নিয়ে কোনো সমস্যা হবে আমার মনে হয় না। আপনি এখন নিজেই যে কাউকে লেকচার দিতে পারবেন জাতিসংঘ সম্পর্কে। আপনি আপনার একটা বন্ধু বান্ধবকে ডাকবেন, বলবেন যে আয় তোকে আজকে আমি জাতিসংঘ কিভাবে করে গঠন হলো, কোনটার পরে কোন সম্মেলন হয়ে আমি তোকে বসায় বুঝিয়ে দিচ্ছি। বলেন, আমাকে বলেন, চিল্লাই বলেন ঠিক কিনা। আর আজকের পর থেকে আর কোনো কিছু ঝামেলা হবে কিনা আমাকে সেটাও বলেন একটু। হ্যাঁ, আফসানা নুপুর আপু লিখেছেন এত সুন্দর ক্লাস, মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। সুবর্ণ আহমেদ ঠিক স্যার। মিসবা ভাই লিখেছেন ঠিক। অপরাজিতা প্রমি ঠিক। আগে একটু সরেন, কি খারাপ রে এরা, আমাকে কিভাবে প্রতিদিন সরায় দেয়। এই যে নেন, আপনি এখান থেকে স্ক্রিনশট নিতে চাইছেন তো নেন দেখি। এরপরে হচ্ছে পান্না সরকার ঠিক। নাজমা আপুর ঠিকটা বড়। মার্জিয়া খাতুন ঠিক। এইচপি সুজন ঠিক। সালমা নীরা আপু লাভ 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 লাভ, 4টা লাভ। পান্না আপু ঠিক। সোনিয়া আপু ফাঁকিবাজি ঠিক। আরিয়ান বাপ্পি অসাধারণ ক্লাস স্যার, থ্যাংক ইউ। ক্লিয়ার না লিখে সানসিল্ক লিখেছেন হচ্ছে আব্দুল কাদের ভাই, প্রতিদিনের মতোই। সুরাইয়া আপু লিখেছেন ঠিক। নাইম ভাই ঠিক। নীলমণি আপু ঠিক। অনিকা আপু ঠিক। শিপ্রা আপু ঠিক বড়। দিল খুশ হয়ে গেয়া। তানজিলা আপু লিখেছেন ঠিক। ঠিক আছে, প্রশ্নগুলো বহুবার পড়েছি কিন্তু কে কি ভেটো দিয়েছে এটাই বুঝতাম না। আচ্ছা, এখন তো বুঝবেন আলটিমেটলি ভেটো কি জিনিস। হ্যাঁ, আমি নতুন চাকরি প্রার্থী, এগুলো জীবনেও শুনি নাই, এখন পড়তে পারবো। যাক আলহামদুলিল্লাহ। সুবর্ণা আপু স্যার কি কি বার ক্লাস নেন? আমি যেদিনই ক্লাস নেই সেদিনে আগে হচ্ছে ইয়া করে দেই, আপনাদেরকে লিখে দেই যে আজকে ক্লাস নিব 9:30টায়, ওই দিন ক্লাস নেই। আর আমার পেইড ব্যাচের ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30টায়। এগুলো বই থেকে জানতে একদিন শেষ হয়ে যাইতো। শুধু একদিন শেষ হইতো না ভাই, আপনি বইয়ে কখনোই এরকম সিকোয়েন্সিয়াল ভাবে পাবেন না। আপনি বইয়ে শুধু ইনফরমেশনগুলো জানবেন, আপনার ওখানে লেখা থাকবে যে আটলান্টিক সনদ 1941, তারপরে হচ্ছে স্বাক্ষর হয়েছে কে 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 স্বাক্ষর করেছে, কিন্তু এটার আসলে পার্সপেক্টিভ কি কি উদ্দেশ্যে হয়েছিল, এগুলো এইভাবে সিকোয়েন্সিয়াল কোনো বইয়ের মধ্যে নাই। আমি এখন পর্যন্ত যেগুলো বই পড়ছি, আমি যেটা করি সেটা হচ্ছে সবগুলো পড়ে নিজের মতো করে আপনাদের জন্য সাজানোর চেষ্টা করি। কারণ পার্সপেক্টিভ বুঝলে পরে ইনফরমেশন মুখস্থ করা কোনো ব্যাপার না। কারণ আপনার ইনফরমেশন মুখস্থ তো আমি করে দিয়ে আসবো না, আপনাকে এটা পড়তেই হবে। কিন্তু আমার যদি ঘটনাগুলো সিরিয়ালি জানা থাকে তখন আমার জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে। ও আচ্ছা, এইভাবে এইভাবে করে ঘটনাগুলো হয়েছে। কিন্তু হুট করে আমি আমার দাদার নাম বাপের নাম না জানেই আমার নাম মুখস্থ করতে গেলাম, বা হচ্ছে ঘটনা না জেনেই একটা পরিবার সম্পর্কে না জেনেই ওই পরিবারের গল্প শুনলাম, আমি কিছু বুঝবো না। কিন্তু আমি যখন সিকোয়েন্সটা জানবো, আচ্ছা আমার বড়ব্বা ছিল উনি, বড়ব্বার এই কাহিনী, তারপরে আমার দাদা আসছে, দাদার এই কাহিনী, তারপর আমার বাপ আসছে, বাপের এই কাহিনী, আমার কাহিনী তো আমি জানি, তখন আপনি খুব ইজিলি ব্যাপারগুলোকে কি করতে পারবেন, মেমোরাইজ করতে পারবেন। কিন্তু এই সিকোয়েন্সটা না জেনেই আপনাকে হুট করে আপনার বড়ব্বার কাহিনী বললো, তারপরে বললো আপনার কাহিনী, তারপর বললো আপনার দাদার কাহিনী, তারপর বললো বাপের কাহিনী, একজনেরও নাম ঠিক মতো বললো না যে এই তোমার দাদা, এই তোমার বাপ, এই তোমার হচ্ছে বড়ব্বা, তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। নোটিফিকেশন পাই নাই। আচ্ছা, একবার একটু সামারি করেন ভাইয়া। আচ্ছা, সামারি করছি, ঠিক আছে। এক্সট্রাঅর্ডিনারি ক্লাস ঠিক, অনেক বড় লিখেছেন তাসিন জাহান আপু। এরপরে হচ্ছে স্বপ্নিল ভাই অনেক বড় ঠিক। অসাধারণ ভাই স্যার, আপনি তো আমাকে কনফিউশনে ফেলে দিলেন। কি জন্য? দাদার নাম বাপের নামে? আহ, কুমিল্লায় কুমিল্লায় কি কি করবেন? ওনাকে দাওয়াত খাওয়াবেন? পরের পেজে যান স্যার। আসেন, আমি আরেকবার হচ্ছে শুধু ব্যাপারগুলোকে রিকল করি। প্রথম কথা হচ্ছে জাতিসংঘ যখন হচ্ছে জার্মানি এবং ফ্রান্সের জার্মানি এবং ইয়ের হচ্ছে যুদ্ধ চলছে, একদম কি বলবো এটাকে, কোর সময় যখন চলছে, জার্মানি যখন হচ্ছে ইয়াকে আক্রমণ করলো, কি কে জানি বললাম, জার্মানি যখন ব্রিটেনকে আক্রমণ করলো, তখন ইউরোপের কয়েকটা দেশ মিলে একসাথে সংঘবদ্ধ হলো এবং চিন্তা করলো একটা আন্তর্জাতিক পদক্ষেপের দরকার। এই আন্তর্জাতিক পদক্ষেপ বা সংস্থা সৃষ্টির প্রথম পদক্ষেপ যেটা, সেটা হচ্ছে লন্ডন ঘোষণা 1941। ইউরোপের কয়েকটা দেশ মিলে এই ঘোষণা দিল। এই ঘোষণাটাকে পরবর্তীতে আবার একটা চুক্তিতে রূপ দিল তারা, যেটা 1941 সালে হয়েছিল, যেটার নাম আটলান্টিক সনদ। এবং এই আটলান্টিক সনদ স্বাক্ষর হয়েছিল ইউএসএ এবং ইউকের মধ্যে, রুজভেল্ট এবং চার্চিল করেছিলেন। এরপরে যেটা হয় সেটা হচ্ছে সনদের পরে যেটা হয়, তারা হচ্ছে আন্তর্জাতিকভাবে একটা ডিক্লারেশন দেয়, এখন আমরা জাতিসংঘ প্রতিষ্ঠা করব। এই ডিক্লারেশন নাম হচ্ছে ওয়াশিংটন ঘোষণা বা ইউএন ডিক্লারেশন, যেটা 1942 সালে হয়। এখানে 4টা দেশ ছিল, ইউএসএ, ইউকে, রাশিয়া এবং চীন, এই 4টা মিলে, এবং রুজভেল্ট এইখানের মধ্যেই প্রতিষ্ঠা বা সংগঠনের নাম ঠিক করে হচ্ছে জাতিসংঘ নামে প্রতিষ্ঠা হবে। এই জাতিসংঘ নামকরণ করে ঠিক এই ঘোষণাটা দেয়া হয় হচ্ছে ওয়াশিংটন ঘোষণা। এবং আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে জাতিসংঘের
প্রস্তাবকারী দেশ কয়টি? এই জাতিসংঘ প্রস্তাবকারী দেশ হচ্ছে এই 4টা। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যেহেতু জাতিসংঘের একটা আলটিমেট ঘোষণা তারা দিয়ে দিল, এরপরে হচ্ছে তেহরান সম্মেলন নামে একটা সম্মেলন করলো, যেখানে সবাইকে এই জাতিসংঘের সদস্য হওয়ার জন্য সব দেশকে আহ্বান করা হলো। সব দেশকে যখন আহ্বান করা হলো, এখন আমাদের দরকার হচ্ছে জাতিসংঘের কাঠামো গঠন। এই কাঠামো গঠন করা হয়েছে ডাম্বারটন ওকস সম্মেলনের মাধ্যমে। ওকে, ডাম্বারটন ওকস সম্মেলনের মাধ্যমে যখন কাঠামো গঠন হয়ে গিয়েছে, তখন একটা চূড়ান্ত সম্মেলন হয় যেটার নাম ইয়াল্টা সম্মেলন, এবং এখানে P5কে ভেটো ক্ষমতা দেওয়া হয়, এবং আদার্স কি কি বিষয় এখানে ইনক্লুড হবে সেগুলো সম্পূর্ণ চূড়ান্ত করা হয়। এবং ফাইনালি সান ফ্রান্সিসকো সম্মেলন, যেটাকে আমরা জাতিসংঘ সনদ বলি, এই সনদের মাধ্যমে 25 এপ্রিল থেকে 26 জুন 1945 এটা স্বাক্ষর হয়, এবং 26 এপ্রিল ফাইনালি জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয়, যেই সনদে স্বাক্ষর করে 50টা দেশ, এবং পরবর্তীতে 51তম দেশ হিসেবে পোল্যান্ড স্বাক্ষর করার পরে 24 অক্টোবরে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই হচ্ছে আমাদের জাতিসংঘ সম্পর্কিত A to Z। স্বাক্ষর করেছিল 51টি দেশ, কিন্তু বললেন 50টি দেশ। আপনি মনে হয় পুরো কথাটা শোনেননি। 50টা দেশ প্রথমে 26 তারিখে স্বাক্ষর করেছে, এরপরে কিছুদিন পরে 51তম দেশ হিসাবে পোল্যান্ড স্বাক্ষর করেছে। তারপরে পোল্যান্ড স্বাক্ষর করার পরে 24 অক্টোবর তারিখে, মানে হচ্ছে দেখেন এটা ছিল হচ্ছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে এসে ফাইনালি জাতিসংঘ এই সনদটাকে কার্যকর করে। তো সনদ যখন কার্যকর করে, তার আগেই তো পোল্যান্ড স্বাক্ষর করেছিল 51তম দেশ হিসেবে, এই জন্য জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বলা হয় 51টা দেশকে। তবে 26 তারিখে স্বাক্ষর করেছিল 50টা দেশ, পরে পোল্যান্ড করেছিল 51তম দেশ হিসাবে, এবং কার্যকর হওয়ার আগে একদম কি বলে, এই যে পোল্যান্ড যেহেতু স্বাক্ষর করেছে এই জন্য 51টা দেশ ধরা হয়। ওকে, এখন চলেন জাতিসংঘ এবং জাতিপুঞ্জের কয়েকটা কমন তথ্য আমরা দেখে নিই, খুব মজাদার তথ্য। এইটুক জায়গা আমাদের মাঝে মাঝে প্রশ্ন আসবে, আপনার যদি জাতিপুঞ্জ থেকেও প্রশ্ন আসে এইটুকের মধ্যে আসবে। আমরা দুইটা জিনিস আলাদা করে ফেলি, এখানে জাতিপুঞ্জ এবং এপাশে লিখলাম আমরা হচ্ছে জাতিসংঘ। ওকে, এই দুইটা জিনিসের কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা জেনে নেই। ওকে, জাতিসংঘ এবং জাতিপুঞ্জ থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য জেনে নেই। কি কি তথ্য চলেন একটু দেখি। ওকে, আমরা কি কি তথ্য জানবো? প্রথম যে তথ্যটা জানবো সেটা হচ্ছে প্রতিষ্ঠা সাল। জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল 1919 সালে। এটা প্রতিষ্ঠা সাল, যদিও তাদের কার্যক্রম শুরু করেছিল 10 জানুয়ারি 1920 থেকে, আর জাতিসংঘ সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে। ওকে, প্রেক্ষাপট কি? এটা প্রেক্ষাপট হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। ওকে, এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কোন চুক্তির মাধ্যমে। এটা চুক্তি হয়েছিল ভার্সাই চুক্তির মাধ্যমে। এই ভার্সাই চুক্তির মাধ্যমে জাতিপুঞ্জ গঠিত হয়েছিল। ভার্সাই চুক্তির মাধ্যমে। আর জাতিসংঘ আমরা একটু আগেই দেখলাম সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে। সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে হচ্ছে জাতিসংঘ গঠন হয়েছে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে এটার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 42টি দেশ, আর এটার সদস্য ছিল হচ্ছে 51টি দেশ। ওকে, 51টি দেশ, এটার ছিল হচ্ছে 42টা, এটা ছিল 51টা। অঙ্গ সংস্থার কথা যদি চিন্তা করি, জাতিপুঞ্জের অঙ্গ সংস্থা ছিল 3টা, আর জাতিসংঘের অঙ্গ সংস্থা হচ্ছে 6টি। আমরা সবাই জানি 6টি। ওকে, এরপরে যে জায়গাটা আছে সেটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট উড্রো উইলসন। এই উড্রো উইলসন জাতিপুঞ্জ প্রতিষ্ঠার মেন, যিনি হচ্ছে 14 দফা দিয়েছিলেন। এই 14 দফায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় 14টা দফা দিয়েছিলেন। 14তম দফায় হচ্ছে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা ছিল। আর জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এই রুজভেল্ট ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার মেইন হোতা, যিনি এটাকে নামকরণ করেছিলেন ওয়াশিংটন ঘোষণার মাধ্যমে। ওকে, এবং ফাইনালি যেটা আমি দেখবো সেটা হচ্ছে এইটা জাতিপুঞ্জ ধ্বংস হয় হচ্ছে 1939 সালে, যখন আলটিমেটলি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো আনুষ্ঠানিকভাবে 1946 সালে, এবং জাতিসংঘ এখনো চলমান। তাহলে জাতিসংঘ থেকে তো আমরা যাবতীয় তথ্য দেখলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ এটার যে অঙ্গ সংস্থা থেকে শুরু করে বাকি সবকিছু আমরা আলোচনা করব। তবে জাতিপুঞ্জ থেকে 3টা ইনফরমেশন সবচেয়ে বেশি আসে। সেটা হচ্ছে এই জাতিপুঞ্জের প্রতিষ্ঠাতা কে ছিল, সেটা হচ্ছে নামটা হচ্ছে এই যে উড্রো উইলসন। এরপরে যে 3টার ইনফরমেশন সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে জাতিপুঞ্জের অঙ্গ সংস্থা কয়টি, জাতিপুঞ্জের প্রতিষ্ঠাকালীন দেশ কয়টি, এবং জাতিপুঞ্জে কত নাম্বার দফায় জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা ছিল। 14 দফার কত নাম্বার দফার মধ্যে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা ছিল। এটা খুব ইন্টারেস্টিংলি আপনারা মনে রাখবেন এইভাবে করে যে 3 14 42, আপনারা মনে রাখবেন 3 14 42, 3 গুণন 14 = 42। এইটা যদি আপনারা মনে রাখেন তাহলে জাতিপুঞ্জের ইম্পর্টেন্ট অধ্যায়গুলো বা ইম্পর্টেন্ট তথ্যগুলো জানা আপনার শেষ। 3 14 42 কিভাবে শেষ? এই যে 3তে কি জাতিপুঞ্জের
গুরুত্বপূর্ণ অঙ্গ সংস্থা। জাতিপুঞ্জের অঙ্গ সংস্থা কয়টি? 3টি। জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছে কত নাম্বার দফা অনুযায়ী? 14 নাম্বার দফা অনুযায়ী। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন দেশ কতটি ছিল? 42টি ছিল। আর এটা পুরাটা হচ্ছে কে করেছিলেন? উড্রো উইলসন। তাইলে উড্রো উইলসন, আপনি উড্রো করবেন কি করবেন? 3-14-42-কে উড্রো করবেন, 314-42-কে উড্রো করবেন। তাহলে আপনার এই যে 3টা যে রয়েছে, অঙ্গ সংস্থা রয়েছে, 14টা যে দফা ছিল এবং 42টা যে প্রতিষ্ঠাকালীন দেশ ছিল এবং এটার যে মানে মেইন উদ্যোক্তা ছিলেন উড্রো উইলসন, সবকিছু আপনার মুখস্থ হয়ে যাবে। শুধুমাত্র 3-14-42 উইড্রো করো। ওকে, 3-14-42 উড্রো করো। এইটুকু কথা মনে রাখলে জাতিপুঞ্জের মোটামুটিভাবে ইম্পর্টেন্ট তথ্যগুলো আপনার মনে থেকে যাবে। ওকে, সম্মেলনে জাস্ট এটাকে কি করা হয়েছে? এটাকে জাস্ট হচ্ছে কার্যকর করা হয়েছে, আর কোনো কিছু করা হয় নাই মস্কো সম্মেলনে। আসসালামু আলাইকুম স্যার, লেট হয়ে গেল কেন? যে লেট হয়ে গেল, মাঝখানে এসে বিপদে পড়ে যাও আমি। কেন মাঝখানে এলেন স্যার? মনেই তো থাকে না, আপনি এত কিছু কিভাবে মনে রাখছেন? সব মনে রাখি নাই আমি, কিছু জিনিস আপনাকে দেখে বললাম, আমার ঘটনাগুলো মনে আছে, ঘটনার পার্সপেক্টিভে বলা শুরু করলাম। কোনো ইনফরমেশন বা সাল ভুলে গেলে আমি এখান থেকে দেখেছি, দেখে বলেছি। সবকিছু মুখস্থ তো থাকে না একটা মানুষের, বা আমারও নাই। এগুলা ভাবা ভুল যে একদম স্যাররা যে সব মুখস্থ করে বসে আছেন, দরকার নেই এখন আমার মুখস্থ করার। ক্লাস নেওয়ার জন্য আমি পার্সপেক্টিভ জানি, আলহামদুলিল্লাহ পার্সপেক্টিভগুলো খুব সুন্দর করে সাজিয়েছি। বাকিটা বলার সময় যদি কোনোটা ভুলে যাই সেটা একটু দেখে নেই আমি। বলেন, এই হচ্ছে আজকের আমাদের একটু শর্ট ক্লাস। আজকে আর বেশিক্ষণ আমরা ক্লাস লেন্দি করবো না, কারণ আমার বাসায় একটু গেস্ট এসছে। আপনারা আমাকে বলেন যে এতটুকু পর্যন্ত যা পড়ালাম আমি, ততটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা। এবং এর আগে আপনারা তো জাতিসংঘ সবাই পড়েছেন, এর আগে এইভাবে করে একদম সিকোয়েন্সিয়াল ওয়েতে পড়েছেন কিনা জাতিসংঘের যে প্রতিষ্ঠার ইতিহাস সেটা। আমি যে ইনফরমেশনগুলো বললাম সেগুলো থেকে অনেক ইনফরমেশন পরীক্ষায় আসবে, অনেক, যেগুলো বললাম এখন পর্যন্ত। মনে রাখার কৌশলটা দারুণ ভাইয়া, থ্যাংক ইউ। আপনার ক্লাসে খুব ভালো বুঝতে পারি। সুমি আপু ধন্যবাদ। ফয়সাল ভাই ক্লিয়ার। আজকের ক্লাস সম্পর্কে একটু বলে দেন কেমন লাগলো, আমরা আজকের ক্লাস শেষ করে দেব। আপনার প্রাইমারি কোশ্চেন ব্যাংকটা কবে আসবে? নেক্সট উইকে আসবে ইনশাল্লাহ। প্রাইমারির কোশ্চেন ব্যাংকটা আমার নেক্সট উইকে আসবে ইনশাল্লাহ। ওকে, সবাই ক্লিয়ার লিখেছেন। জামান আহমেদ লিখেছেন আলহামদুলিল্লাহ। ডিটেল বলেন একটু যে সিকোয়েন্সিয়াল ওয়েতে ব্যাপারগুলো বুঝতে পেরেছেন কিনা। স্যার আজকের জন্য গেলাম, কিছু মনে করেন না, চোখে ঘুম চলে আসতেছে। এত আর্লি? এরকম ঘুম তো আমার দরকার, ইস যদি আসতো। প্রতিদিন টুপি পরে আসেন কেন? আমি টুপি না পরলে আপনারা মাইন্ড করেন, আমাকে টুপি পরান আবার জোর করে সবাই, এই জন্য টুপি পরে আসি আগে ভাগেই। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। রেকর্ড থাকবে এটা? হ্যাঁ থাকবে, আপনি দেখতে পারবেন 30 দিন পর্যন্ত। অসাধারণ, সুবর্ণা আপু লিখেছেন। মেহে তাকিম, অনেক সুন্দর ক্লাস, থ্যাংক ইউ। জি ভাইয়া, থ্যাংকস ভাইয়া, ক্লাসটা অনেক ভালো লেগেছে। নুরি আপু থ্যাংক ইউ। ক্লিয়ার ভাইয়া। সদর দপ্তরের টেকনিক দিয়েন ভাইয়া, মনে থাকে না। সদর দপ্তরের অনেক টেকনিক ইউটিউবে দেয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, অনেক কিছু জানলাম, থ্যাংক ইউ। সানস্লিক লিখেছেন আব্দুল কাদের ভাই, একদম ক্লিয়ার ভাইয়া, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ, সুন্দর ক্লাস স্যার, খুব ভালো স্যার, মাশাল্লাহ। ওকে, ব্যাকরণের কয়টা ক্লাস থাকবে? ব্যাকরণের আমি আপাতত 15টা ক্লাস দিয়েছি, বাট এটাকে আমি প্রয়োজন বোধে বাড়াবো। যদি আমার দরকার হয় যে আরও আমি এই ক্লাসগুলো নেব, তাহলে বাড়াবো। জিকে প্লাস বাংলা কোর্স ডিউরেশন কতদিন? আমরা 3 মাসের মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জিকেতে খুব ভয় ভাইয়া। আরিফুল ভাই তো আমার মনে হয় কোর্সে যুক্ত হয়ে গিয়েছেন, হোপফুলি আর ভয় থাকবে না। টুপিটা সুন্দর তো, থ্যাংক ইউ। দীপ্ত ভাইয়া পড়াবে আর ক্লিয়ার হবে না, সেটা কি হয়? যাক আলহামদুলিল্লাহ আসিফ ভাই। এরপরে হচ্ছে নৌফা আপু, খুবই ভালো লেগেছে ক্লাসটা। স্বপ্নিল ভাই লিখেছেন অসাম, অনেক বড় অসাম, ধন্যবাদ, সুন্দর ক্লাস। পিডিএফ দিবেন স্যার? হ্যাঁ, আমি আমার জব সলিউশনের পিডিএফ আমি আমার পেইড গ্রুপের মধ্যে দেব। আজকে প্রথম আসলাম ক্লাস, আজকে ক্লাস মিস করলাম। আহা মাউন্ট ভাই, সো স্যাড। পারলে রেকর্ডটা দেখে নিয়েন, কারণ খুব সুন্দর একটা ক্লাস হয়েছে। বাচ্চা ঘুম না দিয়ে আপনার ক্লাস দেখলাম স্যার। সুবর্ণ আপু অসংখ্য ধন্যবাদ। যান এখন বাবুকে একটু ঘুম দিয়ে দেন। আপনি ঘুমায় যায়েন না, আপনি একটু পড়েন। জি ভাইয়া ক্রিস্টাল, ক্লাসটি অনেক ভালো ছিল, কনসেপ্ট ফুল ক্লিয়ার। ওকে, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই যে আমার সাথে সাথে রেসপন্স করেন, এই জিনিসটাই আমার প্রাপ্তি আর ভালো লাগে। আজকে আমি এমনিতেই পোস্ট করেছিলাম যে পেজ সম্পর্কে এক লাইন বলে যান। আপনারা অনেক পজিটিভ কমেন্ট করেছেন, যেগুলো আমাকে আসলে অনেক পজিটিভ এনার্জি দেয়। অনেক ধন্যবাদ। আমি একটু কষ্ট করছি আপনাদের জন্য, আপনারাও যে ফিডব্যাক দেন এটাই আমার জন্য প্রাপ্তি।
যে কোনো জিনিস থেকে যখন উপকার পাবেন অ্যাটলিস্ট একটু কৃতজ্ঞতা জানাবেন, দেখবেন ওই উপকারের মাত্রা আরও বেড়ে গেছে। যে কোনো জায়গা থেকে আপনি একটা ইউটিউবে ভিডিও দেখে ভালো লাগলে একটু কমেন্ট করে দেবেন, কারণ যে ব্যক্তিটা ভিডিওটা বানিয়েছেন উনি অনেক কষ্ট করে বানিয়েছেন। আপনার এই কমেন্টের জন্যই, মানে কমেন্টগুলোই তাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। অনেক সুন্দর ক্লাস। আপনি কি শুধু আন্তর্জাতিক বিষয়গুলি পড়ান? না, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ভূগোল, নৈতিকতা এবং বাংলা। আমাদের এই 5টা বিষয়ে কিন্তু কোর্স শুরু হবে 1 নভেম্বর থেকে। স্যার মুদ্রা থেকে একটা ক্লাস নিন। আচ্ছা, যেই ব্যাপারগুলো আপনারা বলেন মুদ্রা, প্রণালী বোঝানোর ব্যাপার আছে, কিন্তু এই যে মুদ্রা, রাজধানী, এগুলো আমি কি ক্লাস নেব? এগুলো হয়তো বা আপনাকে একটা ছন্দ বানাই দিব আমি, এগুলো নিজেরাও বানাতে পারেন, অথবা যে কোনো ইউটিউবের মধ্যে এগুলো অনেক আগ থেকে আসে। আপনারা এমন ক্লাস রিকোয়েস্ট করবেন যেগুলোর পার্সপেক্টিভ বোঝার ব্যাপার আছে, যেগুলো আসলে আমরা স্ক্যাটারভাবে পড়ি, কিন্তু যদি ধারাবাহিকভাবে ব্যাপারটা জানি তাহলে আমাদের জন্য ভালো হয়। এগুলা জিনিস বলবেন, তাহলে এগুলা ক্লাস নিয়েও মজা লাগে। ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ। আরিফুল ভাই লাভ দিয়েছেন। ভাই আপনি যা ক্লাস নেন সেটা পিডিএফ দিলে আরও ভালো হতো। ভাই রে ভাই, কেমনে আমি পিডিএফ দেবো? আমি কোথায় পাবো আমি এগুলার? আমি তো লিখে লিখে ক্লাস নেই, তো পিডিএফ কিভাবে দিব? নোট করা লাগবে আপু, এইটুকু কষ্ট করতে হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আগামীকালকে যদি ক্লাস নেই তাহলে জানাবো। আমার ইউটিউব চ্যানেলের নাম বিসিএস জার্নি উইথ দীপ্ত। আমি চিন্তা করেছি ক্লাসগুলো ইউটিউবে আপলোড করব যদি পারি। বিসিএস জার্নি উইথ দীপ্ত, অনেক আগের ইউটিউব চ্যানেল আমার এটা, বিসিএস জার্নি উইথ দীপ্ত। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিসিএস জার্নি উইথ দীপ্ত। জি ভাইয়া, প্রণালীটা ক্লাস দিয়েন। আচ্ছা, চেষ্টা করব। ধন্যবাদ স্যার এত সুন্দর ক্লাসের জন্য। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। টিল দেন, টাটা, আসসালামু আলাইকুম। আর যারা দেখছেন তাদেরকে একটু বলি, আমার এই পেজের ঠিকানাটা একটু সবাইকে দিবেন, পেজটাকে একটু শেয়ার করবেন, মাঝে মাঝে একটু মেনশন করবেন, যাতে করে আমাদের পেজের মেম্বার একটু বাড়ে। আমরা খুব কম সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ এখন 1,27,000 মেম্বার। আপনারা চেষ্টা করবেন যে এই মেম্বারশিপটা যেন আরও বাড়ে, আমরা যেন খুব তাড়াতাড়ি 1.5 লক্ষ 2 লক্ষ হয়ে যেতে পারি। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।